আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মিনময়ী খানিক ভড়কে যায় লোকটির মুখে প্রথম নিজের নাম স্বাভাবিকভাবে শুনতে পেয়ে, প্রশ্নের মর্মার্থ বুঝতে পেরে লাজুক হাসি ঠিকরে বের হয়ে আসে ওষ্ঠপুটে। তৎক্ষণাৎ ঘাড় গুজে দেয় পুরশালী গলদেশে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে গলদেশ। আশরাফ নির্বিকার পলাকার ন্যায় ভরহীন দেহটিকে আঁকড়ে এগিয়ে যায় বিছানার দিকে। কম্পিত দেহটি বিছানায় শুয়ে দিল চায় না জড়িয়ে ধরা গলা। আশরাফ মৃদু হেসে রুক্ষ দাড়িযুক্ত মুখটা ঘষে দিল নরম লাজে আরক্ত গালে। বাকি রাতটুকু আশরাফ নিজের বেসামাল ছোঁয়ার স্ত্রীর সবটুকু নিজের আয়ত্তে নিয়ে নেয়। আবেশিত মুহূর্তে স্ত্রীর নিকট নিবেদন করে নিজের মধ্যে লালন করা অনুভূতি। জানাই ৩৫ বছরের এই আধো বুড়ো কীভাবে সেই প্রথম দিন থেকে ভীত চাহনিতে প্রেমে পড়ে এবং আজ পর্যন্ত পড়ছে। ভীত মেয়েটির বিয়ের কথা শুনে পাত্রের সকল খোঁজ খবর বের করেছে। যখন দেখেছে পাত্রপক্ষ খারাপ, তখন নিজ দায়িত্বে সিয়ার কাছে সেগুলো এক্সপোজ করেছে। সে জানে সিয়া কখনো অন্যায় সহ্য করতে পারে না, আর মিনময়ীর সাথে তো একদমই না, যার বদদৌলতে আছে তার স্ত্রী। মিনময়ী অবাক পানি শুনে যায় দ্রুত লোকটির কথা। বিয়ে ভেঙেছে এই লোক, বিয়ে করার কারসাজিও করেছে এই লোক, অথচ বিয়ের দিন থেকে তার সাথে এমন আচরণ করছে যেন তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর সে তার ঘাড়ের উপর জোর করে চেপে বসেছে। আশরাফ তখন হেসে কুটি কুটি, মিনময়ী তখন জঙ্গলি ইঁদুর ছানা নেয় খামচে দেয় হুলো বিড়ালটাকে। তবে আজ আর কাঁপাকাঁপি করে ঘর কাঁপায়নি মিনময়ী, বরং স্বামীর নিবেদন করা ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকেও ভালোবাসার সামিয়ানায় ঢেকে দিয়েছে। সিরাজগঞ্জের জাওল গ্রামের ছোট্ট একটা দারিদ্র পরিবারের ছেলে ওয়ালিউল্লাহ মাহমুদ। দু ভাই এক বোনের মধ্যে সে ছিল বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান। বাবা মা বহু কষ্টে বড় ছেলেটিকে পড়াশোনা করে। পরিবারের এমন অসচ্ছলতা ছেলেটির মনে তীব্র জেদ তৈরি করে। সে বড় হবে, অনেক বড় হবে, বাবা মায়ের ঢাল হবে, পরিবারের অসচ্ছলতা দূর করবে। সেই লক্ষ্যে পৌঁছাতেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সেনাবাহিনীতে যোগদান করে। ট্রেনিংকালেই এক যুবকের সাথে তার বন্ধুত্ব হয়। ছেলেটি তাকে সর্বক্ষেত্রে সাহায্য করত, মনোবল যোগাত ওই দুর্গম ট্রেনিংয়ে উত্তীর্ণ হতে। পরবর্তীতে দুজনেই উত্তীর্ণ হয় এবং যোগদান করে সেনাবাহিনীতে। সেই ছেলেটি আর কেউ না, বরং সাইফ চৌধুরী। দুজনের বন্ধুত্ব দিনকে দিন আরও ঘনিষ্ঠ হতে থাকে। একে অপরকে সাহায্যের কথা বলা মাত্র তৈরি হয়ে যেত। এত ভালো বন্ধুত্ব ছিল। তারা একসাথে বহু বছর কাজ করে। তখন সাইফ চৌধুরী মেজর হিসাবে পদোন্নতি পেয়ে যায়। ওয়ালিউল্লাহ তখন তার জুনিয়র পদে ছিল। ওয়ালিউল্লাহর আর্থিক সচ্ছলতা বাড়াতে থাকে, পরিবারকে ঢাকায় নিয়ে আসে, ছোট ভাই বোনকে ভালো স্কুল কলেজে পড়ানো শুরু করে। ওয়ালিউল্লাহ সাইফ তখন তাগড়া যুবক। যৌবনের তেজ, জেদ, কাজের গতি ও ইচ্ছা দুটোই বাড়িয়ে দেয়। যুক্ত হয় ট্রাই-7 নামক একটি কেসে। তন্মধ্যেই ওয়ালিউল্লাহর ছোট বোন সবেমাত্র 18তে পদার্পণকারী এক পরিস্ফুটিত ফুল। সেই ফুলটি আক্রান্ত হয় এক কঠিন রোগে। তার দুটো কিডনি বিকল হয়ে যায়। ওয়ালিউল্লাহ বোনের চিকিৎসার কোনো কমতি রাখেনি। অবশেষে ছোট্ট মেয়েটির উপর আল্লাহ তাআলার দয়া হয়, একটি কিডনি পাওয়া যায়। সেই একটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। দীর্ঘ 1 বছর যাবৎ অসুস্থতা কাটিয়ে মেয়েটি তখন সদ্যই পড়াশোনা শুরু করে। তবে আল্লাহ তাআলার মর্জি হয়তো ছিল অন্য কিছু। সেদিন কলেজ থেকে বাসায় ফিরছিল মেয়েটি, কিন্তু বাসায় আর ফেরা হয়নি। পরের দিন ঠিক বিকাল 5টায় কলেজের পাশেই এক মাঠ পেরিয়ে ডোবায় মেয়েটির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওয়ালিউল্লাহর পরিবার তখন পাগল প্রায় সদ্য সুস্থ হওয়া মেয়েটির লাশ তারা দেখতে পারছিল না। আশ্চর্যের বিষয় হলো উক্ত ঘটনায় ওয়ালিউল্লাহকে একদম নির্লিপ্ত দেখা যায়। এমনকি বাবা মায়ের করা মামলাও সে নিজ দায়িত্বে উঠিয়ে নেয়। তার ঠিক 2 দিন পর মেজর সাইফের স্ত্রী আশা চৌধুরী মারা যায়। লম্বা জীবন কাহিনী পড়ে দম নেয় দর্পণ। হাতের ফাইলটি এগিয়ে দেয় সম্মুখে নত মস্তকে গায়ের ভর ছেড়ে মিলান চিত্রে বসে থাকা মেজর ওয়ালিউল্লাহর দিকে। দর্পণ গম্ভীর গলায় শোধায়,
আমি কি যেতে পারি? দর্পণ তাচ্ছিল হেসে ওঠে, টেবিলে দুহাত রেখে খানিক ঝুঁকে আসে, প্রবল দিদিক্ষা সংবরণ করে বলে, মেজর ওয়ালিউল্লাহ তখনও চুপ করে থাকে। দর্পণের কথা শেষ হতেই থমথমে মুখে বলল, আশা করি আপনার কথা শেষ। আমি আসছি, স্যার এসে পড়বে। বলে মেজর ওয়ালিউল্লাহ বেরিয়ে যায় দর্পণের কামরা থেকে। দর্পণ রাগ কন্ট্রোল করতে না পেরে হাতের পেপার ওয়েটটা ছুঁড়ে মেরে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ে। বান্দরবানে পোস্টিং নেওয়ার ইচ্ছে তার কখনোই ছিল না, কিন্তু 1.5 বছর আগে ট্রাই-7 কেসটির সম্পর্কে ওরও ভাষায় কিছু কথা শোনা, যা ট্রাই-7-এর অসমাপ্ত ঘোষণা করার কারণের সাথে মিলছিল না। কেননা মেজর ওয়ালিউল্লাহ এবং জেনারেল আশফাক আহমেদ ব্যতীত যারা এর সাথে যুক্ত ছিল, তাদের মধ্যে হয় কেউ মারা গিয়েছে, নয় চাকরি ছেড়ে দিয়েছে। মূলত সেই থেকে ট্রাই-7 নামক কেসটিতে সে প্রচুর আগ্রহ খুঁজে পায়। তাই সে ইচ্ছে করে ঢাকা থেকে বান্দরবানে পোস্টিং নেয়। সুবিধার দর্পণের কামরার সামনে এসে দাঁড়ায়, বিনীত ভঙ্গিতে বলে, ডাকা হচ্ছে তাকে মিটিং রুমে। দর্পণ লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। সপ্রতিভ চাহনিতে সুবেদারকে দেখে চেয়ার ছেড়ে ওঠে। সকাল 10টা। সেনানিবাসে প্রবেশের প্রশস্ত রোডটির দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে সৈন্যরা। অফিসের প্রবেশদ্বারে ঊর্ধ্বতন কর্মকর্তারা শৃঙ্খলাবদ্ধভাবে সিনা চওড়া করে দাঁড়িয়ে আছে। তন্মধ্যে 4টে গাড়ি ঢুকে সেনানিবাসের প্রধান গেট পেরিয়ে সাথে সাথে সকলে সশব্দে সেলুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। দর্পণসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তারাও একইভাবে দাঁড়িয়ে আছে। বর্তমান সেনা প্রধান জেনারেল ইফতিশিয়াম এনাম প্রসন্ন হলেন সোলজারদের শ্রদ্ধাবনত মুখশ্রী দেখে। সে মৃদু হেসে এগিয়ে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। একে একে সকলের সাথে কুশলাতি বিনিময় করলেন। বহুদিন বাদ, না বহু বছর বাদ তিনি বান্দরবানে পা রেখেছেন। এখানকার বাতাবরণ সর্বদা তার জন্য অনুকূল এবং প্রশান্তির। কুশলাতি বিনিময় করতে করতে জেনারেল এনাম মেজর ওয়ালিউল্লাহর সামনে এসে দাঁড়ায়। ওয়ালিউল্লাহ বিনীত ভঙ্গিতে সালাম নিবেদন করে হাত বাড়িয়ে দেয়। জেনারেল এনাম মৃদু হেসে মেজর ওয়ালিউল্লাহর আগাগোড়া পর্যবেক্ষণ করে প্রগাঢ় হেসে বলল, বলিষ্ঠ দেহে বয়সের ছাপ পড়েছে। মেজর, হাত না বাড়িয়ে গলা জড়িয়ে ধরুন। কতদিন বাদ দেখা হলো, একটু খোঁজ খবর তো নিতে পারেন। ঢাকায় গেলেও দেখা হয় না তেমন। বলে সে মেজর ওয়ালিউল্লাহকে জড়িয়ে ধরল। মেজর ওয়ালিউল্লাহ ঠোঁট টেনে হাসি ফুটিয়ে তোলে। সর্বশেষে দর্পণের কাছে আসতেই দর্পণের মুখে হাসি ফুটে ওঠে। কর্মজীবনের এই ট্রামটাতে লোকটার সাথে তার ভালো একটা বন্ধুসুলভ বন্ডিং তৈরি হয়েছে। শ্রদ্ধা নিবেদন করে সেও হাত বাড়িয়ে দেয় তার দিকে। জেনারেল এনাম প্রফুল্ল হেসে উঠল, অত্যাধিক পরিমাণে স্নেহের কণ্ঠে বলল, কাম অন ইয়াং ম্যান, এসব ফর্মালিটি বাদ দাও, বুকে এসো তাড়াতাড়ি। বান্দরবনে তুমি কি এমন মধু ফেলে যে এখান থেকে নড়ছই না? বুড়ো এই বন্ধুটাকেও ভুলে গিয়েছো? ইয়েস, আই নো। এর জন্যই তো আমার আশা। চলো আরামে বসে কথা হবে। দর্পণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে সকলে একসাথে ভেতরে চলে গেল। থেকে যায় একমাত্র মেজর ওয়ালিউল্লাহ, যে পাথরে নাই নিশ্চল নিশার দাঁড়িয়ে। দর্পণ হেঁটে গিয়েও আবার পেছনে ফিরে আসে। মেজর ওয়ালিউল্লাহকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়। মেজর ওয়ালিউল্লাহ সচকিত হয়, ঘন ঘন মাথা নেড়ে বলল, চলুন। বোর্ড মিটিং রুমে সকলে থমথমে মুখে বসে আছে। দর্পণের সূক্ষ্ম দৃষ্টিতে ক্রোধের আভাস। জেনারেল এনাম নিজামের মুক্তির পরোয়ানা জারি করতে এসেছে, সেটাও আবার কোনো ক্ষমতাশালী মন্ত্রীর সুপারিশে। থুতনি থেকে হাত নামিয়ে দর্পণ জেনারেল এনামের উদ্দেশ্যে বলে, আই অলসো আন্ডারস্ট্যান্ড দিস মেজর, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আমরা সরকারের অন্তর্ভুক্ত, শুধুমাত্র একদল সুরক্ষা বাহিনী, কোনো সরকার নই। যা ইচ্ছা তাই করতে পারি না আমরা। তারা সরকারের সহকর্মী, এছাড়াও তারা যথাযথ প্রমাণ টেস্ট করে তাকে ছাড়িয়ে নিচ্ছে।
সরি মেজর, আমরা সামান্য নিরাপত্তা বাহিনীর লোক যারা সরকারের আদেশের দেশের রক্ষাতে কাজ করি। আমরা যে কোনো পরিস্থিতিতে সরকারের আদেশ মানতে বাধ্য। আপনি তার মুক্তির কাগজপত্র রেডি করুন। দর্পণ রাগ দমন করে নেয়, শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানায়। অতঃপর তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিস রুমে চলে যায়। সুবেদার দিলজার চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসে দর্পণের পিছু পিছু। দিলজার উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, স্যার এখন কি হবে? মিজানকে ছেড়ে দিলে আমরা অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করে দেব। নিজামকে ছাড়া হয় সন্ধ্যা 7টায়। নিজাম দাঁত গেলিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে দর্পণের সামনে। এসে ঠিক তার পায়ের সামনে থুতু ফেলে। ফের নাটকীয় ভঙ্গিতে বড়সড় হাঁ করে বলে, আরে আরে মাফ করে দেন স্যার, আপনি তো আইনের লোক। আমি কি করলাম আইনের লোকের সামনে? থুতু ফেললাম। এখন নিশ্চয় আমায় কারাগারে ঢুকাবেন। কি ঢুকাবেন না? বলে খিক খিক করে হেসে উঠল। সেকেন্ডের মাঝেই হাসি থামিয়ে চিপিয়ে চিপিয়ে বলল, তোদের মতো 10টা মেজর আর এই সব অর্থ আইন পায়ের তলায় রাখি। ব্যক্তিগত প্রমাণ। আরে ওয়ান্ট ইউ, এখনো পানি খোলা হয়নি বেশি। পুকুর থেকে উঠে যা। দর্পণ নির্বিকার পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। নিজামের কথার পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বলে সে চোখ মারে। নিজাম দুর্বদ্ধ হেসে পা বাড়ে। জেনারেল ইফতিসাম এনামের সামনে আসতেই নিজাম প্রকার হেসে বড়সড় একটা সালাম ঠুকে প্রহসনের কণ্ঠে বলে, আপনার এই মেজর বেশি উড়াউড়ি করছে স্যার। আপনাদের নিয়ে ডুববে একদিন। জেনারেল এনাম ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে নিজের পথ ঘোরায়। নিজাম ক্যান্টনমেন্টের রোড থেকে বের হতে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সম্মুখে রাস্তায় দুটো গাড়ি দেখতেই তার মুখে হাসি ফুটে ওঠে। অদূরে নিজের গাড়িতে থাকা দর্পণ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে এয়ারপোর্টে থাকা সুবেদারকে কমান্ড দেয়। সুবেদার দিলজার 2 দিক থেকে গাড়ি নিয়ে এগিয়ে আসে। নিজাম নিজের গাড়ির দিকে এগোতেই দেখতে পেল 3 রাস্তা থেকে 3টি গাড়ি তার দিকে প্রবল বেগে এগিয়ে আসছে। সে ভুরু কুঁচকে একবার নিজের গাড়ির দিকে আরেকবার দুপাশে 2 গাড়ির দিকে তাকায়। অস্বাভাবিক কিছু আন্দাজ করতে পেরে সে পায়ের হাঁটার গতি দৌড়ে পরিণত করে। কিন্তু কেউ কিছু বোঝার আগে চেঙ্গেটের মাঝে কোত্থেকে যেন 3 রাস্তার মোড়ে মানুষের ভিড় জমে যায়। আচমকা এমন মানুষের ভিড়ে সুবেদার দিলজার দর্পণের ললাটে ভাঁজের সৃষ্টি হয়। এমনকি নিজামের গাড়ির গতিও ধীর হয়। ধীরে ধীরে মানুষের ভিড় কমে যায়। একজন করে এক রাস্তায় ঢুকে যায়। ধীরে ধীরে ভিড় কমে যেতে সকলে আরেক দফা অবাক হয়ে যায়, কারণ রাস্তার মোড়ে নিজাম নেই। দর্পণ চমকে গাড়ি থেকে নামে। নিজামের জন্য আসা গাড়ি দুটো দর্পণকে দেখতেই তৎক্ষণাৎ নিজেদের দিক পরিবর্তন করে নেয়। সুবিধার দিলজার সকলে ভরকে গিয়ে ট্রাফিক সিগন্যালের দিকে তাকায়। পায়ে হাঁটার সিগন্যাল নির্দেশ করছে। দর্পণ বোকা বনে দাঁড়িয়ে থাকে। তাদের চোখের সামনে থেকে নিজামকে উধাও হতে দেখে। কন্যা সন্তানের জনক হলে অহরহ বিবাহের প্রস্তাব যেন এক সাধারণ বিষয় সেই বাবার জন্য। সাইফের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। মেয়ের জন্য বহু সম্বন্ধ পেয়েছেন, সে হোক সেটা ব্যবসায়িক দিক থেকে কিংবা সেনানিবাস থেকে। বহু সরকারি ব্যবসায়িকরা ওত পেতে আছে কিভাবে সাইফ চৌধুরী মেয়েকে নিজের বাড়ির বউ করবে। এমন কত শত প্রস্তাব সাইফ প্রত্যাহিত পায়, কিন্তু কখনো অহমিকা দেখিয়ে মুখের উপর না করে বরং হাসি মুখে বলেছে সময় হলে অবশ্যই ভেবে দেখবে। তেমনি এক সহকারী সফল ব্যবসায়ী ওয়াজেদ খান, যে কিনা সাইফের কাছে বড় ভাইয়ের সমান অদক্ষ কাঁচা হাতে ব্যবসা করতে নেমেছিল। তখন বড় ভাই উপদেষ্টা হিসেবে তার পাশে থেকেছে, সাহায্য করেছে, যার দরুন আজ তার থেকেও সফল সাইফ। সাইফের এই সফলতা তার থেকে বেশি খুশিও বোধ হয় আর কেউ হয়নি। তিনি একদিন বড় শখ করে বলেছিল, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য দেবে সাইফ, রাজরানী বানিয়ে রাখবো। তোমার মেয়েটা আমার অনেক প্রিয়, এমন প্রাণবন্ত মেয়ে আমার একটা প্রয়োজন। তার একমাত্র ছেলে উমায়ের অস্ট্রেলিয়ার এক প্রোগ্রামিং কোম্পানিতে কর্মরত, সেখানকার PR পাওয়া, আদর্শ গুণে স্বভাব চরিত্রে বাবার অনুরূপ, তেমনি ভদ্র মিশুক। সাইফ ব্যক্তিগতভাবে উমায়েরকে খুব পছন্দ করে। দেশে আসলেই তার সাথে দেখা করতে আসবে, এমনকি সে অস্ট্রেলিয়া গিয়েও তার সাথে থেকেছে। তাকে কোনো মতেই হোটেলে উঠতে দেয়নি। সাইফ ইতস্তত করে ওয়াজেদ খানের দিকে তাকায়।
অজেদ সাহেব এবার ভারী বিরক্ত হয়ে শুধায়, সাহেব, আমার কাছে কিছু বলতে যদি তোমার এত ইতস্ত বোধ করতে হয় তবে তোমার বলার দরকার নেই। বের হও আমার বাড়িতে গিয়ে, আর যেন আমার চোখের সামনে তোমায় না দেখি। ভাইজান, এমন করছেন কেন? আপনি তো আমার বড় ভাই, তবে আপনি কেন বুঝতে পারছেন না যে মেয়ের বাবারা অকপটেই কিছু বলতে পারে না? অজেদ সাহেব ভুরু কুঁচকে যায় সাইফের কথায়। তাদের কথার মধ্যে মেয়ের বাবা ছেলের বাবা কোত্থেকে আসলো আবার? সে ফের বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ তার মাথায় ঢুকলো সাইফের কথার মানে। চোখ দুটো তার জল জল করে উঠল খুশিতে। উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞাসা করলো, এই সাহেব, আমি যা ভাবছি তুমি কি তাই বলতে চাইছো? সাইফ মৃদু হেসে মাথা দোলায়। অজেদ সাহেব হৈ হৈ করে উঠল উল্লাসে। মালতী, এই মালতী, কই গেল গো? তাড়াতাড়ি এসো, তোমার মনের ইচ্ছা বুঝি এবার পূরণ হলো। বলো কি বলবে? তুমি আর আমি ছেলে বাবা নয়, ভাই ভাই। যা বলার অকপটে বলে ফেলো, আমি কিছু মনে করব না, বরং খুশি হব। আমি রাজি ভাইজান। উমায়েরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার চোখে তার থেকে বেটার লাইফ পার্টনার আর কেউই হতে পারে না শিয়ার জন্য। আপনি আর ভাবি যদি রাজি থাকেন তবে শিয়াকে দেখতে যেতে পারেন। সাইফ শীতল কণ্ঠে বলল। ওয়াজেদ সাহেবের খুশি চোখ মুখ উপচে পড়ছে। সে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, আমি রাজি। সিয়া আমার মেয়ে, আমি আর ওকে ঠিক খটা করে দেখব। তুমি বলো তো, আমি কালকে ওমায়েরকে দেশে আনি, পরশু বরযাত্রী নিয়ে তোমার বাড়ি হাজির হই। কি হলো? কার বাড়ির পদযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে মশাই? মালতী বেগম রান্নাঘর থেকে বের হতে হতে বলেন। সকালে নাস্তা তৈরি করছিল। ওয়াজেদ সাহেব উল্লাসিত গলায় বলল, মালতী বৌমার জন্য শপিং শুরু করে দাও। তোমার বৌমা এলো বুঝি? মালতী বেগম উৎসুক তাকায় সাইফের দিকে। আমোদিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হলো স্যার, তুমি শেষ পর্যন্ত রাজি হয়েছ? এতদিন মেয়ের ডাক্তার হওয়ার অজুহাত দেখিয়েছো, ডাক্তার হওয়ার পরে বিয়ের নাম ভুলেও মুখে আনাওনি। তাকে কাছে রাখার জন্য এমন হাজারো অজুহাত দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব ভাবি। তবে নিয়মের কাছে যেন বাবা নামক মানুষটা হেরে যায়। আজ আমিও হেরে গেলাম। এমন বলছো কেন স্যার? মেয়ে কি জলে ভাসিয়ে দিচ্ছ নাকি? আমার একটা মেয়ে নেই, তোমার মেয়েকে আমার সব আদর মুখ বুঝে সহ্য করতে হবে, এই বলে দিলাম। সাইফ হেসে উঠল। মানুষ দুটো খুবই অমায়িক। সে সঠিক হাতে পাত্রস্থ করছে, এতটুকু তার জন্য স্বস্তি। সে ফের ইতস্তত করে বলল, ভাইজান, আমি চাইছিলাম যদি কাজটি একটু তাড়াতাড়ি সম্পন্ন করা হয় তাহলে আমার জন্য একটু ভালো হতো। আপনি উমায়েরকে একটু তাড়াতাড়ি দেশে আনার ব্যবস্থা করুন। তুমি যেদিন বলবে ওমায়ের সেদিন হাজির হবে তোমার দুয়ারে। তুমি আমায় জানাও তোমার কবে সুবিধা হয়। আমার তো আর পর সইছে না ফি আম্মাকে তোমার থেকে কেড়ে নেওয়ার জন্য। আমার বড্ড হিংসা হয় তোমার এত সুন্দর প্রাণোজ্জ্বল মেয়েটিকে দিতে। আমারও চাই এই প্রাণোজ্জ্বল মেয়েটিকে সারাদিন আমার ঘরটিকে আনন্দ হৈহুল্ল করে মাখিয়ে রাখবে। ওয়াজেদ সাহেব বললেন। সাইফ হেসে ওঠে তার কথায়। আমি শীঘ্রই জানাবো আপনাকে ভাইজান। ল্যাপটপের স্ক্রিন জুড়ে রক্তাক্ত নিথর দেহ অবয়, সরু গরুর শীতল দৃষ্টি দুটো গুলিবিদ্ধ হয়ে ঝাঁঝরা হওয়া বকের এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ দৃষ্টি স্থির রইল না। পিকচারটি সরিয়ে স্ক্রিন জুড়ে জায়গা করে নিয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ। ভিডিও জুড়ে মেজর দর্পণ এহসান প্রেস মিটিংয়ে বক্তব্য প্রদান করছে। এটা নিয়ে তার মাথা ব্যথা না থাকলেও শেষের বাক্যটি কেন জানি তার বুকে খঞ্জর ঢুকানোর মতো আঘাত হানছে। নাফিস নামক এই দুষ্কৃতিকারী হামলা চলাকালীন সময় গুলিবদ্ধ হয়ে মারা যায়। ডাহা মিথ্যা একটা কথা, তবে কাকে বাঁচানোর জন্য মেজর দর্পণের এমন বক্তব্য? সে আবারও স্লাইড বদন করে ভেসে ওঠা পিকচারটি দৃষ্টি নিবদ্ধ হতেই চোখের শীতলতা উবে যায়। হাত বাড়িয়ে পাশে রাখা ফাইলটি হাতে নেয়। খুলতে দেখা মিলে আশরাফ আহমেদের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত একটা ক্ষুদ্র তথ্যের সমাহার লিপিবদ্ধ সেথায়। ওষ্ঠাদয়ে বাঁকা হাসি দেখা মিলে। ইতিহাস ঘুরে ফিরে সাইফ চৌধুরীর কাছে এসেই তার গতি সুলথ করে। বহু বছর আগে নেই, পরিব্যাপ্তি খুব একটা বৃহৎ না হলেও এর ক্ষতির পরিমাণ একটু বেশি কেন? প্রশ্নটির জবাব খুঁজলে নাম আসবে দর্পণ এহসান। শুভ্রতায় মোড়া কামরাটির চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। মার্বেল টাইলসে আবৃত কামরাটির শুভ্র সৌন্দর্য অভ্যন্তরে শুদ্ধ পবিত্র অনুভূতির যোগান দেবে। কামনীয় এটি হলো বাস্তবিকতা ঠিক তার উল্টো।
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থানরত থাকা সত্ত্বেও অভ্যন্তরে চাপা ভয়, তৈলাক্ত মুখশ্রী, বিবর্ণ ললাট বেয়ে সরু শ্বেত জলের রেখা চোয়াল ছুঁয়ে যাচ্ছে বারবার। বুড়ো জগলের মাঝ বরাবর অনবত আঙ্গুল ঘষা হাতটি নামে তলোয়ারের ন্যায় শানিত তীক্ষ্ণ দৃষ্টির সামনে তাক করলে 5 জন যুবক হাঁসফাঁস করে ওঠে। দুলতে থাকা রকিং চেয়ারে দোলন থামে। শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, নিজাম, কোথায় মিরাজ? 3 দিন যাবৎ একই প্রশ্নের সম্মুখীন হচ্ছে মিরাজ। প্রত্যেকবার সে জবাব দিতে ব্যর্থ হচ্ছে। মিরাজ তটস্থ হাতে সেদো জলের ফোয়ারা মুছে ফেলে বুড়ো আঙ্গুলের সাহায্যে কণ্ঠে শক্তি সঞ্চয় করে বলল, স্যার, গত 3 দিন যাবৎ খুঁজতেছি, কোনো জায়গা বাদ রাখি নাই। নিজাম ভাই আমাগো সামনেই ছিল, গাড়ির দিকে আগাইয়ে আসতেছিল, কিন্তু বলে শুকনো ঢোক গিলে মিরাজ। তৎক্ষণাৎ ফের গম্ভীর আওয়াজে প্রশ্ন ভেসে আসে তার কানে, কিন্তু কি মিরাজ? স্যার, হঠাৎ তিনি রাস্তার মোড়ে কোথা কি যেন ভিড় জমাইয়া যায়, কিন্তু ভিড় কমলে নিজাম ভাই ওই জায়গায় ছিল না। ওই সময় খোঁজার উপায় ছিল না। ওই মেজর দর্পণ আগে থেকেই ওইখানে ঘাপটি মাইরা ছিল নিজাম ভাইরে ধরার জন্য। বিগত 3 দিন যাবত তোর একই গল্প শুনতে আমার ভালো লাগছে না মিরাজ। ব্যক্তিটি শীতল কণ্ঠে বলল। ব্যক্তিটি স্থানচ্যুত হয়, ধীর গতিতে এগিয়ে আসে মিরাজের কাছে। মিরাজ দরদর ঘামছে। ধারালো ওই দৃষ্টি প্রখরতা সহ্য করতে পারল না। অস্পষ্ট স্বরে বলল, আমারে আর একটু সময় দেন স্যার, আমি খুঁজে বাইর করতেছি ভাইরে। ব্যক্তিটি হাসল, প্রগাঢ় নয়, বাঁকা। এই বাঁকা হাসি কখনোই ভালো অর্থ বহন করে না। দৃষ্টি একদম মিরাজের ভর্ত চোখ দুটোর কেন্দ্রবিন্দুতে তাক করা। ব্যক্তিটি ধীর স্থির এক হাত মিরাজের ঘাড়ে রাখে, স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, তোর কি মনে হয় ওকে কেউ গায়েব করেছে জীবিত রাখার জন্য? স্যার, এমনটা তো নাও হতে পারে। সহসা মিরাজের মাথাটা সশব্দে বাড়ি খেল টেবিলের সাথে মিরাজের মাথাটা চেপে ধরে হিসিয়ে বলল, আমার কথার উপর তোর সন্দেহ কি করে হয়? ওটা আমার ভাই মিরাজ। ওকে কেউ শুধু শুধু গায়েব করেনি। ও যদি দর্পণের হাতে না লেগে থাকে এতক্ষণ ওকে শেষ করে দেওয়া হয়েছে। আমার ভুল যে আমি তোর উপর বিশ্বাস করে এই কাজটা তোকে করতে দিয়েছি। তোর কাজে আমি ভীষণ অসন্তুষ্ট মিরাজ, ভীষণ। ততক্ষণে 3টে গুলির আঘাত মিরাজের পেট ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ব্যক্তিটি ছুঁড়ে মারে কামরার কোনায় ফেলে মিরাজের নিথর দেহটিকে। হাঁক ছেড়ে বলে, এই আবর্জনা পরিষ্কার কর। বাকি 4 জন তড়িঘড়ি করে নিথর দেহটি নিয়ে কামরা ছেড়ে বেরিয়ে যায়। জ্বলন্ত সিগারেট আঙ্গুলের ভাঁজে রেখে দুটো ফু দিতে দিতেই ব্যক্তিটি কামরার সাথে লাগোয়া বারান্দায় হেঁটে যায়। বিশালাকার প্রাঙ্গণের বাঁ পাশে কবর স্থানে সদ্য সমাহিত করা দেহটিকে আবৃত করে আছে নতুন মাটি এখনো শুকায়নি। সামনে খোদাই করে লেখা নাফিস ইর্তেজা। ক্যান্টনমেন্টের সকলের জন্য বর্ধকিত কবরস্থানে অবহেলায় কবর দিয়ে রেখেছিল ওই সেনাবাহিনীরা একজন ক্রিমিনাল আখ্যায়িত করে। তার ভাইয়ের জন্যই এতটা অপমান কি সহনীয়? বয়সের কারণে ললাটে চিন্তার বলিরেখা সুস্পষ্ট। ব্যক্তিটির অস্থির চিত্তে আরও কয়েকটা ফু দিতে দিতেই বারান্দা জুড়ে পায়চারি করতে লাগলো। নিজাম যদি দর্পণের হাতে না লেগে থাকে তাহলে সেটা তার জন্য সুখবর, কিন্তু তার হাতে না লাগলে সে কোথায়, কে আছে এর পেছনে? দেশের পরিস্থিতি একদমই তার নিয়ন্ত্রণে নেই। এখান থেকে সাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ বন্ধ। সব জেলার উপজেলার বড় থেকে ক্ষুদ্রতর স্যাসরা ক্রিমিনালটাও দর্পণের হাতে আটক। সে বুঝতে পারেনি দর্পণ এভাবে তাকে সব দিক থেকে আটকে দেবে। না চাইতেও তাকে এবার অন্ধকার থেকে আলোয় বের হতে হয়েছে। তাকে বাধ্য করা হয়েছে, নাকি এটাই মেজর দর্পণের লক্ষ্য? ঘড়ি কাঁটা এখন তার উল্টো দিকে চলছে। পরিস্থিতি এখন তার অনুকূলে নেই। তবে হতে কতক্ষণ সে একটু হলেও আন্দাজে করতে পারছে এর পেছনে আর কে থাকতে পারে। ওষ্ঠদয়ে কুটিল বাঁকা হাসি প্রগাঢ় হয়। তার আন্দাজে যদি সঠিক হয় তবে তার একমাত্র গন্তব্যস্থল সিয়াসা চৌধুরী। মনোস্পটে ভেসে উঠল সাইফের অসহায় দৃষ্টি। কিভাবে সুরসুর করে তার পায়ে পড়ে গিয়েছিল মেয়ের জন্য। জ্বলন্ত বুকটা প্রশান্ত হয়ে গেল। চিন্তারা যেন ছুটে পালায় সাইফের ওই অসহায় মুখটি দেখলে। বুকটা ফুলে ফেঁপে উঠল তার সগৌরবে। নিজের ক্ষমতার উপর ভালোবাসার গর্ব কয়েকগুণ বেড়ে গেল।
অতি উল্লাসে ভাই নিখোঁজ হওয়া তার কাছে তুচ্ছ ব্যাপার মনে হলো। টাকা থাকলে এমন আরও কত শত ভাই উৎপাদন করতে পারবে ভেবেই ফিসেল হেসে উঠল। মুহূর্তেই মন ফুরফুরে হয়ে গেল তার। পরিস্থিতি আর সময় যখন তার অনুকূলে হবে তখন সাইফ এবং দর্পণ এই নাম দুটো ব্যতীত এর বংশীয় অস্তিত্বটুকুও থাকবে না। ওয়াজেদ খান ফোন হাতে গম্ভীর মুখে বসে আছে। অনবরত ল্যাপটপে টাইপিং করতে করতে উমায়ের তাকায় সেদিকে। এটাকে গম্ভীর বলা যায় না, এক প্রকার বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসা বলা যায়। সে দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ কোলের উপর থেকে নামিয়ে রেখে ফোন হাতে নেয়। মৃদু হেসে বলল, তোমায় বাচ্চাদের মতো লাগছে পাপা। ওয়াজেদ খান আর চোখে ছেলের দিকে তাকেও আবার মুখ ফিরিয়ে নেন। উমায়ের হেসে ওঠে বাবার বাচ্চা মতে, হাসি মুখে বলে, মাম্মা শুধু শুধু তোমার প্রেমে পড়েনি। বলে সে উচ্চস্বরে হাসতে লাগলো। ওয়াজেদ খান রাগী গলায় বলল, চুপ করো বেয়াদব ছেলে, নিজের কে প্রেম করার মরদ মেয়ে, তুমি এসেছ মায়ের প্রেমে পড়ার কারণ খুঁজতে। উমায়ের তড়িৎ গতিতে ঠোঁটের উপর শাহাদাত আঙ্গুল ঠেকায়। সে একদম চুপ হয়ে গিয়েছে, ভদ্র বাচ্চা নেই। ওয়াজেদ খান থমথমে মুখে বলল, দেশে এসো। এমন জেদ কেন করছো পাপা? কয়েক মাস আগেই তো দেশে গেলাম। আমার ছুটি 6 মাস পর পর মঞ্জুর হয়। তুমি কি জানো না? এখন তুমি কি চাও? আমি এত ভালো চাকরি ছেলে চলে আসি? সব চাকরি করার দরকার নেই। আমি যা ইনকাম করেছি তাতে তুমি ভেসে যাবে। আমার গড়া যেটুকু আছে সেটুকু নেড়েছি দেখে শেষ করতেও তোমার 3 প্রজন্ম পার হয়ে যাবে। ওসব অন্যর অধীনে কাজ করার দরকার নেই। আমার ভালো লাগে না এই চাকরি পাপা। আমি এত কষ্ট করে এই বিষয়ে কেন পড়াশোনা করলাম যদি চাকরি না করি? ঠিক আছে থাবো তুমি তোমার চাকরি নিয়ে। আমি সাইডকে বড় মুখে বলেছিলাম যে সে যেদিন বলবে আমি সেদিন বরযাত্রী নিয়ে হাজির হবো তার বাড়িতে। কিন্তু তুমি রাখবে না আমার সম্মান। রাখছি। বলে সে গটগট করে কেটে দিল ফোন। ফোন কেটে সে চেপে রাখা হাসি উন্মুক্ত করে হো হো করে হেসে উঠল। মালতী বেগম ডানে বামে মাথা নাড়তে লাগলো। এই বয়সে এসেও লোকটার রসিকতা গেল না। ছেলেটাকে খোলাখুলি বললেই তো এক পায়ে রাজি হয়ে যেত। উমায়ের হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। মস্তিষ্ক বারবার চাপ প্রয়োগ করে বাবার শেষের কথা বোঝার চেষ্টা করছে। কানে শুধু বাজছে সাইফ আঙ্কেলের বাড়িতে বরযাত্রী নিয়ে যাওয়ার কথা। সে তড়িৎ গতিতে আবারও বাবার ফোনে ফোন লাগে, কিন্তু বাবা ধরছে না। তবুও সে হাল ছাড়ে না, বারবার দিতেই থাকে। শেষ উপায়ন্ত না পেয়ে সে ভয়েস মেসেজ পাঠায় বাবার কাছে, ক্ষমা চাই, অনুরোধ করে যেন বাবা একটু ফোন তোলে। কিন্তু ওয়াজেদ খান যেন ছেলেকে নাস্তানুবোধ করেই ছাড়বে। সে কিছুতেই ফোন তুলছে না। উমায়ের উত্তেজনায় বসে থাকতে পারল না, পুরো ঘরে পায়চারি করতে লাগলো। মায়ের ফোনে ফোন লাগায়। মালতী বেগম হেসে ওঠে ছেলের ফোন দেখে। সে ফোন রিসিভ করে। উমায়ের যেন প্রাণ ফিরে পায়, হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, মাম্মা পাপা কি বললো শেষে? সেটা তোমার পাপার থেকে শুনে নাও। মালতী খান ওয়াজেদ খানের হাতে ফোন দিয়ে বলল। উমায়ের উদ্বিগ্ন উৎকণ্ঠিত হয়ে বলল, পাপা সরি, তুমি এমন করো না। কি বলেছিলে আবার একটু বলো না পাপা প্লিজ। ফ্রাইড বিয়েকে রাজি হয়েছে। সে তোমার আর সিয়াসার বিয়ের কথা বলতে এসেছিল। সে চাইছে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি সম্পন্ন করতে, কিন্তু তুমি তা আসতে পারবে না। টিয়ার পর আর আমি তাকে বারণ করে দিব। উমায়ের যেন আনন্দে উল্লাসে ফেটে পড়ল। ফোন মিউট করে মুখের সামনে থেকে ফোন সরিয়ে কয়েকবার ইয়াহু বলে চিৎকার করে উঠল। পরপরই গলা খাকারি দিয়ে গম্ভীর মুখ বানিয়ে ফোন সামনে এনে বলল, এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা পাপা। তুমি এতে সিরিয়াস কথা যদি রসিকতার সুরে বলো তাহলে আমি কি করে বুঝবো তোমার কথা? বলো, তোমার উচিত ছিল কথাটা গুরুত্ব সহকারে বলা। আমি তো ভেবেছিলাম তুমি এমনি বলেছিলে। হুম, তারপর আরো বলো, আমি শুনছি। উমায়ের ঘাড় চুলকাতে লাগলো। আর চোখে বাবার দিকে তাকালে বাবা ভুরু নাচানো দেখে তার ইতস্ততা আরো বেড়ে গেল। মুখ ফুলিয়ে বলল, উফ পাপা প্লিজ। ওর পাপা প্লিজ। সিয়াসা রাজি হয়েছে পাপা? মেয়ের অমতে কি সাইড এত বড় সিদ্ধান্ত নেবে? সিয়াম্মা অবশ্যই রাজি। আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুমি আঙ্কেলকে বারণ করো না, আমি শীঘ্রই দেশে আসছি। দেখিয়ে মারতি তোমার ছেলে আর কুমার নেই, সে এর মধ্যেই বইয়ের হয়ে গিয়েছে।
উমায়ের লজ্জায় পড়ে যায় বাবার এমন কথায়। খট করে ফোন কেটে দেয়। তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সিয়াসার হাস্যোজ্জ্বল ছবি। সাহেব আঙ্কেলের অফিসে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় মেয়েটির সাথে। এটি সেদিনকার ছবি। বাবার সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছিল। মেয়েটার সাথে বহু বছরের পরিচয়। সে তাকে অন্তঃকরণে লালন করছে মেয়েটির প্রতি এক অব্যক্ত অনুভূতি, যার নাম সে ভালোবাসা দিয়েছে। আজ আচমকাই বহুল আকাঙ্ক্ষিত মানুষটিকে চিরতরে নিজের করে পাওয়ার তোড়জোড় চলছে, এটা শুনে সে নিজেকে স্থির রাখতে পারছে না। অস্থির চিত্রে পুরো ঘরময় পায়চারি করতে করতে ভাবতে লাগলো কোত্থেকে শুরু করবে। সিয়াসার জন্য শপিং করবে, নাকি সিয়াসার মনের মতো করে নিজের ঘরটা আগে ডেকোরেশন করবে, নাকি অফিস ও শিট। সে তো গুরুত্বপূর্ণ কাজটাকেই ভুলে যাচ্ছে। তৎক্ষণাৎ কাপড় বদলে ছুটে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। বসের পা ধরে হলেও ছুটি নেবে, নয়তো চাকরি ছেড়ে দিবে। ব্যবসা গরম, আষ্টে গন্ধ বাতাবরণকে দুঃসহনীয় করে তুলছে। বিশালাকার ধুলোময় গোডাউনের মাঝ বরাবর চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নিজাম। নিজামের চেতনা ফিরছে ধীর গতিতে। ক্ষীণ আলোয় আলোকিত বিশালাকার কামরা। চেতনা একটু ফিরতেই শরীর ব্যথায় চিরবিরিয়ে উঠল নিজামে। সে সচকিত হয়, তবে পরিস্থিতি বোঝার সুযোগ দেওয়া হয় না। তৎক্ষণাৎ তার মুখ শরীর ঝলসে গেল গরম পানির ছোঁয়ায়। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল নিজাম অসহনীয় তাপে, চর্মপোড়া ব্যথায়। বালতি হাতে মেহমাত দূরে সরে আসে। ক্যাস ক্যাস করে শব্দ। গোডনে দরজা খুলে সবেমাত্র ঢুকলো সাইব। গায়ের কোট খুলে সাতের হাঁটা গুটিয়ে মেহমাদের পাশে থাকা টেবিলের কাছে চলে যায়। নানা ধরনের ইম্পোর্টেড ধারালো অস্ত্রের সমাহার টেবিলটিতে। সেগুলো নেড়েচেড়ে দেখতে দেখতে মেহমাদের উদ্দেশ্যে শুধায়, আমার জন্য শার্ট আনিয়েছো? হ্যাঁ স্যার, ড্রাইভার একটু আগেই দিয়ে গেল। অস্ত্রগুলোর মাঝ থেকে সাইব সরু তীক্ষ্ণ শানিত এক ছুরি হাতে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বেজে গিয়েছে। সে মেহমাদের উদ্দেশ্যে ফের বলে, সিয়াসার হাসপাতাল আবার শেষ হতে আর বেশিক্ষণ নেই। তুমি চলে যাও হাসপাতালে, এদিকটা আমি দেখে নেব।